হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 হিস্ট্রি। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, ভিডিওটা লাইক শেয়ার করো। ফরাসি সমাজের বুর্জোয়া কাদের বলা হতো? উত্তর লিখবো, ফরাসি সমাজে বুর্জোয়া বলা হতো তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের। এরা ছিলেন বিদ্যা, বুদ্ধি ও ধনবলে বলিয়ান, কিন্তু বংশকৌলিন্যের অভাবে তারা সমাজ ও রাষ্ট্রে বিশেষ মর্যাদা পেতেন না। এরা ছিলেন অধিকারহীন শ্রেণী। বুর্জোয়াদের মধ্যেও তিনটি স্তর ছিল: উচ্চ বুর্জোয়া, নেক্সট মধ্য বুর্জোয়া, তারপরেরটা হচ্ছে নিম্ন বুর্জোয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আসিয়া রেজিম বলতে কি বোঝায়? উত্তর লিখবো, আসিয়া রেজিম বা অ্যানশিয়ান রেজিম কথার অর্থ হলো প্রাচীন আমল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুর্জোয়া রাজাদের আমলকে আসিয়াটিজম বলা হতো। আচ্ছা, এই সময় রাজনৈতিক অবস্থা ছিল স্বৈরাচারী, সামাজিক অবস্থা ছিল বৈষম্যমূলক, অর্থনৈতিক অবস্থা ছিল ত্রুটিপূর্ণ। ফরাসি বিপ্লব এই পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়েছিল। নেক্সট পরের প্রশ্ন, ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়? উত্তর আমরা লিখব, বুর্বো শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভরূপে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রাহক কর্মচারীরা হলো ইন্টেন্ডেন্ট। তবে স্থানীয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ প্রশাসন, কৃষি, শিল্প, বাণিজ্য, সৈন্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয় তাদের নিয়ন্ত্রণে ছিল। লেফেভল লিখেছেন, নেকড়েতুল্য এই কর্মচারীদের অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ফরাসি সমাজে সাকুলত কাদের বলা হয়? উত্তর আমরা লিখব, ফরাসি সমাজে সাকুলত বলতে বোঝায় শহরবাসী, খেটে খাওয়া সাধারণ মানুষকে। এদের মধ্যে ছিল দিনমজুর, কুলি, মালি, ভিস্তি, কাঠুরে, চাকর প্রভৃতি। ফরাসি বিপ্লবে সাকুলতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের প্রথম সম্প্রদায়ের নামে কারা পরিচিত? উত্তর, ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায় বা ফার্স্ট স্টেট নামে পরিচিত ছিল। 1789 খ্রিস্টাব্দে যাজকদের সংখ্যা ছিল 1,20,000। ফ্রান্সের মোট জনসংখ্যার 1%-এরও কম যাজক সমাজে ও রাষ্ট্রে খুব প্রভাবশালী ছিল। তারা ছিলেন আইনের ঊর্ধ্বে এবং তাদের কোনো প্রকার কর দিতে হতো না। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে, ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত? ওকে, তাহলে এর উত্তরে আমরা লিখব, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজের অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল। 1789 খ্রিস্টাব্দে অভিজাতদের সংখ্যা ছিল 3,50,000, অর্থাৎ ফ্রান্সের মোট জনসংখ্যার 1.5%। এদের হাতে ফ্রান্সের মোট কৃষি জমির 20 থেকে 25% থাকলেও তারা কোনো ভূমিকর দিতেন না, বরং তারা প্রজাদের কাছ থেকে নানা ধরনের কর আদায় করতেন। নেক্সট প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কয়টি স্টেট বা সম্প্রদায়ে বিভক্ত ছিল? বিভক্তগুলি কি কি? উত্তর, অথবা প্রশ্নটা এভাবেও আসে, বিপ্লবের পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি স্তরে বিভক্ত এবং কি কি? উত্তর আমরা লিখব, ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ 3টি স্টেটে বা সম্প্রদায়ে বিভক্ত ছিল: ফার্স্ট স্টেট বা প্রথম সম্প্রদায়, সেকেন্ড স্টেট বা দ্বিতীয় সম্প্রদায়, থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এদের মধ্যে ছিল যাজক, অভিজাত ছাড়াও সমাজের বাকি সবাই, যেমন বুর্জোয়া, কৃষক, শ্রমিক, সাকুলত ইত্যাদি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত ছিল? উত্তর আমরা লিখব, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজে তৃতীয় সম্প্রদায় অর্থাৎ থার্ড স্টেট বলতে বোঝাতো যাজক ও অভিজাত ছাড়া সমাজের সমস্ত সাধারণ প্রজাদের। এই সম্প্রদায়ের মধ্যে ছিল বুর্জোয়া বা মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, দোকানদার, সাকুলত ইত্যাদি।
থার্স্টেডের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 97% বেশি। রাষ্ট্রের প্রায় সমস্ত কর তাদেরই দিতে হতো, কিন্তু রাষ্ট্রের কাছ থেকে তারা কোনো সুযোগ সুবিধা পেত না। সমাজ ও রাষ্ট্রে এরা ছিল অধিকারহীন শ্রেণী। নেক্সট প্রশ্ন, স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো বা স্পেনীয় ক্ষত কি? উত্তর, স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বনপার্টকে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন এবং তার মান মর্যাদা ভূলুণ্ঠিত হয়। তার এই ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, স্পেনীয় ক্ষত কিভাবে নেপোলিয়নের পতনকে অনিবার্য করে তোলে? উত্তর লিখব, নেপোলিয়নের সাম্রাজ্যবাদী অভিলিপ্সা স্পেনবাসীর আত্মমর্যাদা ও জাতীয়তাবোধে আঘাত হানে। ক্ষুব্ধ স্পেন, পর্তুগাল ও চতুর্থ শক্তিজোটের মিলিত বাহিনী নেপোলিয়নকে পরাস্ত করলে তার সামরিক মর্যাদা বিনষ্ট হয়, আর্থিক স্থিতি নষ্ট হয় ও ইউরোপে নেপোলিয়ন বিরোধী হাওয়া প্রবল হয়ে ওঠে, ফলে তার পতন অনিবার্য হয়ে পড়ে। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? উত্তর, নেপোলিয়ন বোনাপার্ট এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে। ফরাসি বিপ্লবের উদারতন্ত্রী আদর্শের ফলে তিনি ফ্রান্সের কনসুলেট তথা সম্রাট পদ লাভ করে। তিনি ফরাসি বিপ্লবের সাম্য নীতিকে গ্রহণ করে কোড নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সে আইনগত সমতা, সামাজিক সাম্য, সামন্ততান্ত্রিক বিশেষাধিকার লোপ ও বৈদেশিক ক্ষেত্রে ইটালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে পুরাতনতন্ত্র ধ্বংস করে ফরাসি বিপ্লবের ভাবধারার প্রসার ঘটান। তাই নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়। প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে লাইক করো, শেয়ার করো। খুব ভালো থেকো।